দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? দেখতে পাচ্ছেন জি আমার স্যার, স্ক্রিন? দেখা যাচ্ছে। এটা ফোনের? হ্যাঁ, মোবাইলে। ঠিক আছে, সবকিছু দেখা যাচ্ছে। দেখেন আমি কি কি সফটওয়্যার ইউজ করি এখানে, সবগুলোই লিখি আমি, যেগুলো আমার কাজের জন্য জরুরি এগুলো ইউজ করি। দেখেন আপনারা যে গুগল শিটের কথা বলছিলেন, তারপরে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলছিলেন, সব আমি এখানে ইউজ করি। বুঝতে পারছেন? দেন এখন কি জানি দেখাতে যাচ্ছে, এবার মোটামুটি মোবাইল দিয়ে কিন্তু আপনার পিসির শেখার জন্য এবং কমিউনিকেট করার জন্য সব ধরনের কাজ আপনি করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করার জন্য আপনার পিসিটা লাগবে। কমিউনিকেট করেন ক্লায়েন্টের সাথে, কাজ যোগান। আপনি যদি নিজে কাজ নাও করতে পারেন, আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারলে আপনি কাজ নামে অন্যদের দিয়ে কাজ করায় করতে পারবেন। শুধু মানুষ ম্যানেজমেন্ট করতে হয়, আর হলে গিয়া ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়। আপনি এই দুটোর স্কিল যদি আপনার থাকে, আপনি কাজ করতে পারবেন। আমরা আগে আরো দুটো ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্স, একটা আমি নিজে ডিএক্ট করে দিছি, আর একটা না দুটো জানি আমি নিজে সাসপেন্ড খাইছি। ওগুলোতে ডলার ছিল, তাও আর যোগাযোগ করিনি। ওয়ান জিবি র্যাম, এই জন্য একটু সময় নিচ্ছে। কেটে দিই। এরকম হচ্ছে কেন? আমার অবস্থা আপনার মোবাইলের পিসির মতো, বুঝছেন আব্দুল কাদের? জি স্যার, তাই তো দেখতেছি। আমার তাও তো মোবাইল, আপনারটা তাও স্পিড আছে আমারটা থেকে। মোবাইল একটু স্লো কিন্তু পিসি ফাস্ট। ধরেন আপনাদের যারা মোবাইল ঠিক আছে, কমিউনিকেট করার জন্য, শেখার জন্য মোবাইল দিয়ে শিখে ফেলতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করার জন্য পিসিটা লাগবে। দেখেন আমার এখানে, আমি যদি প্রোফাইলে আসি, আর্নিং এ গেলে আমি এখান থেকে কত আর্নিং করছি এগুলো আমাকে দেখাবে। ঠিক আছে, স্যার আজকে প্রফিটটা কি ছিল? আমার এখন তো 3-4 বার টার্ন গেল। অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করলাম, যেটা দেখাইছি এটা দেখতে থাকেন, পরের ভিডিও দেখে নিন। দেখেন আমি যদি আমার মাই গিগে যাই, আমরা গিগ অপটিমাইজেশন করতে পারবো না। যারা যারা মোটামুটি এসইও নিয়ে আলোচনা দেখছেন, মোটামুটি কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, কিভাবে ইউজারকে অ্যাট্রাক্ট করতে হয়, এগুলো তো মোটামুটি আমরা পারবো নাকি? জি স্যার। স্যার প্র্যাকটিস করলে হয়তো বা হয়তো পারবো না আর কি, মানে আমাদের কাজ দিতে হবে, বা যেদিন বললেন যে এটা কমপ্লিট করতে কোনো একটা কাজ কিভাবে দিলে মনে হয় আমাদের বিষয়গুলো ইজি হতো আর কি। দেখেন এখানে আমি এইগুলো নিয়ে আমি কাজ করি না,
অনেকদিন হয়ে গেছে, কারণ হলো গিয়ে আমি মাঝখানে আমার 4th ইয়ার ফাইনাল পরীক্ষা, দেন হলো গিয়ে আমার আইফোন অ্যাপ ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়ে আমি বিজি হওয়ার কারণে এই অ্যাকাউন্টে আমি কাজ করি নাই অনেকদিন, যার কারণে আমার এখানে রিসেন্ট কোনো ওয়ার্ডার নাই কিংবা আমি কাজ করি না। এই জন্য হয়তো আমার ক্লায়েন্ট আসলে আমি এগুলারে রেসপন্স করতে পারি না, কিন্তু ওয়ার্ডার নেই না খুব। আর আমি একটু দেখেন আমার প্রোফাইলে সবই কিন্তু 5 স্টার, আমি যেগুলোতে একটু 5 এর নিচে কাজ আসে এগুলো আমি করি না কিংবা নেই না। আমার প্রোফাইলে যদি যান, মাই প্রোফাইল, যেগুলোতে দেখি আমার নেগেটিভ রিভিউ আসতেছে ওগুলো আমি ছেড়ে দিই, ওগুলো করি না। আচ্ছা স্যার, আমরা আগে থেকে বুঝবো কিভাবে যে এই বায়ারটা আমাদেরকে নেগেটিভ রিভিউ দিবে? আপনি তার সাথে মেন্টালিটি, আপনার সাথে আমার একটু কথা হচ্ছে, আপনার সাথে আমার কথার মধ্যে অত আন্তরিকতা হচ্ছে না। একটা দোকানে যখন একটা প্রোডাক্ট কিনতে যান, তখন আপনার সাথে দোকানদার যদি একটু ভালো আচরণ করে, আপনি দোকানদারের সাথে একটু ভালো রিভিউ করবেন না, বলবেন না দোকানটা খুব ভালো। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনার কাছে এটা কোনো একটা প্রোডাক্ট কিনতে এসে, সার্ভিস কিনতে এসে, এখন আপনি তারে সার্ভিস দিয়ে গেলে আপনি তারে ভালো আপনাকে সে আপনার ভালো রিভিউ দিবে না? অবশ্যই। তো আপনি তার সাথে কমিউনিকেট করে বুঝতে যাবেন। প্রথম কথা হলো সে তার কাজ বুঝে পাচ্ছে কিনা। যখন সে তার কাজ বুঝে পাবে, দ্বিতীয় হলো আপনার কমিউনিকেশন স্কিল, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে রেটিং মানে দিবে। আগে থেকে তার কথা বলে তার মাইন্ডটা বুঝে নিতে হবে। হ্যাঁ, তার মাইন্ডটা বুঝে নিতে হবে। দেখেন ওরা কিন্তু অনেকগুলো ক্যাটাগরির উপরে রিভিউ দেয়, আমি দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু অনেকগুলো অর্ডার ক্যান্সেল দিয়েছি, যেগুলো মনে হচ্ছে যে আমার নেগেটিভ রিভিউ আসতে পারে। এগুলো করতে পারছি। দেখাচ্ছি আমি কোন 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 ক্যাটাগরির উপর রিভিউ দেয়। এই ক্লায়েন্ট আমাকে কোনো রিভিউ দেয় নাই। দিছে মেবি। দেখেন করেন তো কি কি টপিকের উপরে স্টার মার্ক দিছে দেখেন তো। সেলার কমিউনিকেশন, সেলার ডিসক্রাইব, তো এই কয়টা টপিকের উপরে আপনাকে রিভিউ দিবে। স্যার 3টা বিষয়ের উপর রিভিউ দেয় না? কোন কোন 3টা দেয়, কোথাও আবার 4টা না 5টা দেয়, এগুলোর উপরে ডিপেন্ড করে। যেমন আমার আপওয়ার্কের অ্যাকাউন্টে যখন দেখাই যে অ্যাকাউন্টটা, ধরেন ওইটা পরে দেখাবো না। এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে আপনি কিভাবে কাজ নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। মূল বিষয় হলো কি আপনাকে গিগ ক্রিয়েট করতে হবে অপটিমাইজ করে। এই অপটিমাইজেশনের উপরে অনেক কথা বলছি স্যার মানে ইসের কি বলে ফাইবারের উপর একটু বললে ভালো হতো স্যার। ফাইবারের উপরে বলতেছি, অন্য কোনো জায়গায় আসছে না আপওয়ার্ক বলতে গেছিল। মানে আগের কথা মানে আগেও তো ওই যে এমনি বলছেন, কিন্তু ফাইবার সম্পর্কে তো বলেন নাই আজকে আর কি। এই যে আসলে ফাইবার সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই নেই স্যার, মানে এখানে কাজ করার টেকনিক আপনি দেখেন। হ্যাঁ স্যার দেখেন মোটামুটি ইন্টারফেস সম্পর্কে তো পরিচিত, যে কোথায় ইনবক্স, কোথায় নোটিফিকেশন, কোথায় প্রোফাইল,
জি কোথায় স্যার, হোম বাটন, এটা বুঝতে পারছি। দেখেন এই সেলার মোডটা যদি অফ করে দেই আমি অ্যাজ এ বায়ার হিসেবে এখানে করব। এটা আবার সেলার মোডটা অন করে দিয়ে আপনি সেলার হিসেবে আপনার গিগ ঠিক সব চলে আসবে। এই সেলার মোড অন করে কাজ করবেন আপনারা। যদি স্যার এই বাইরে মুড অন করে রাখলে কি স্যার ইসে যদি অ্যাপস এর ভিতরে না থাকি তাও কি আমাকে অ্যাক্টিভ দেখাবে? অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান থাকতে হবে, তাহলে আপনাকে অ্যাক্টিভ দেখাবে। দেখেন এখানে নরমালি আমার 20 থেকে 50টা ওয়ার্ড কাজের অপশন থাকে, জব পোস্ট হয়। আব্দুল কাদের, আপনার এখানে কোনো জব পোস্ট পান নাই না? স্যার আমি ইসে দুইটা মানে প্রথমে 4-5টা পাইছিলাম, পরে দুইটাই বাইরে রিকোয়েস্ট পাঠাইছিলাম। প্রথমে 4-5টা পাইছেন, মাঝে মধ্যে দেখেন এখানে দেখেন সাব ক্যাটাগরি গুলো দেখতেছেন? জি স্যার, ফিল্টারে। ফিল্টারে গেলে সাব ক্যাটাগরি গুলো। এখন আপনাদের করতে হবে কি, এরকম 7টা গিগ বানাইতে হবে। 7টা গিগ বানায়া যেই ক্যাটাগরি গুলোতে আপনি কাজ করতে চান তার সাব ক্যাটাগরিতে একটা একটা করে চেক করবেন কোন ক্যাটাগরিতে বেশি কাজ থাকে। আমার কথা ক্লিয়ার? স্যার মানে এটা বুঝবো কিভাবে যে বেশি কাজ থাকে, একটু দেখাইলে ভালো হতো স্যার। একটা একটা করে চেক করে পাবলিশ দেবেন। যখন গিগ বানাইছেন না আপনি, জি স্যার। সেই গিকে সাব ক্যাটাগরি গুলো একটা একটা করে চেঞ্জ করবেন। মেইন ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না, সাব ক্যাটাগরি গুলো খালি চেঞ্জ করবেন। আর সবচেয়ে বড় বিষয়গুলা, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ক্লায়েন্টকে, সেই ক্লায়েন্টটা কি আপনার সার্ভিসের উপরে স্যাটিসফাইড হবে কিনা সেটা আগে অ্যানালাইসিস করবেন। কম্পিটিশন অ্যানালাইসিস করবেন। কম্পিটিশন অ্যানালাইসিস কি বুঝতে পারছেন? স্যার না, এটা ক্লিয়ার বুঝি নাই, মানে এই ইসে ফাইবার যারা সার্ভিস দেয় ফাইবারে অলরেডি, তাদেরকে দেখবেন, তাদের নিয়ে অ্যানালাইসিস করবেন। তারা কত রেটে কত ব্যাকলিং দিচ্ছে এই বিষয়ে। কত রেটে দিচ্ছে, কত অর্ডার পাচ্ছে, ডিমান্ড আছে কিনা সেটা বুঝবেন কিভাবে? তাদের অর্ডার দেখে তো বুঝতে পারবে তাদের অর্ডার গুলা কিরকম হচ্ছে। এটা দেখলে তো বুঝতে পারবেন আপনার যে টপিক সার্ভিস দিচ্ছেন সেটা আসলে বাইরে কিনবে। স্যার এমনি এই যে এখানে যে বায়ার রিকোয়েস্টে আসলাম, আসার পরে যেখানে ওই যে মানে বায়ারের যে বিভিন্ন কাজের থাকবে এখানে, পরে আমি রিকোয়েস্ট পাঠাবো, এরকম তো স্যার একটা আসে না। যে আপনি ক্যাটাগরি গুলা দিয়েছেন সবগুলা, তাহলে আমি যদি এসিতে দিই আমার এসির কোনো কাজই দেখাবে না, কারণ এসির টপিক এই মুহূর্তে নাই। কতক্ষণে আমার মাঝে মধ্যে 8-10টা চলে আসে। এখন আমার মোবাইল দিতে দিই, এখানে 4টা চলে আসছে। 14 জন মানুষ অলরেডি অফার দিয়ে দিছে। এটা 6টা, এটা 3টা অফার সেন্ড করছে। কি কয়টা অফার করছে এদিকে নিয়ে মাথা কেমন দরকার নেই। ক্লায়েন্ট যেটা চাইছে এটা আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন কিনা এটা যদি এটাকে জানতে হবে, মানে দিতে না পারলে আগে থেকে যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে না। আপনি না দিতে পারলে যোগাযোগ করে খালি আপনার সাথে ইনবক্সে কথা হয়ে আপনার যদি দেখে যে ক্লায়েন্ট এটা রিপোর্ট করে দেয়, আপনার প্রোফাইল যাবে ডাউন হয়, কাজ পাবেন না পরে আর। স্যার ওই যে অল সাব ক্যাটাগরিজ, হ্যাঁ, এখানে ক্লিক করলে যে শুধু আমার এসইও আসে, আর কিছু আসে না? আপনি গিগ দিছেন একটা, আমি গিগ দিছি 7টা। জি স্যার। আমার এখানে এসইও আছে আর 6টা দেখায়। আপনার কি ওগুলো আছে? না না, আমার তো শুধু এসইও এর উপরে দেওয়া অফ পেজ এসইও ব্যাকলিংকের। বাকিগুলা যেই টপিকগুলোতে কাজ করতে চান সেই টপিকগুলো দিয়ে দিবেন। প্রথম কথা যে সার্ভিস দিবেন সেই সার্ভিসটা আপনি 100% পারেন, এটা ইনশিওর হবেন, দেন হলে গিয়ে গিগ বানাবেন। বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার ওই যে অনেক অধিকাংশ গিগে দেখা যায় যে $5, কিন্তু মূলত কি $5 কাজ করে নাকি ওই যে বায়ার রিকোয়েস্টে যে সময় ডলার চাহিদা দেয় ওইটাই কাজ পায় মূলত? বাইরে থেকে রিকমেন্ড দিয়ে দিছে, হয়তো বাজেটও দিয়ে দিছে না, ঠিক না? ওই যে বাজেট দিছে সেই বাজেট যদি আপনি স্যাটিসফাই হন,
তো ওখানে যে বায়ার যে রিকোয়েস্টটা ছিল, যে বাজেটটা দিয়ে ওখানে দেখলাম যে একটা $75 মতো দিছিল, $20 মতো দিছে। এই যে $20 দিছে এখানে দেখেন। হ্যাঁ, আমি ধরেন যে উনি যে কাজটা দিছে, আমি $20 আমি $20 না, আমার রেটটা ধরে হলো যে আরো বেশি, সেক্ষেত্রে কি করতে হবে এখানে? আপনি এখানে অফারে যাবেন, আমি যাচ্ছি এখানে 3 দিন টাইম $20 অফারে যাব। দেন হলে কি আপনি ডেলিভারি টাইম আমি যাচ্ছি 4 দিনে করব। ও 3 দিন দিচ্ছে, আমি 3 দিন আমার সম্ভব না, আমার 4 দিন কি 6 দিনে করতে হবে। দিচ্ছে $20, না আমার $20 সম্ভব না, আমি এবারে $30 অফার করব। নেক্সটে চলে যাব। এখন এখানে আপনি ডিসক্রাইব করবে ওরে কত ভাবে পড়াইতে পারে, ওর সার্ভিসটা পাচ্ছে এইখানে কিনা। মানে কিভাবে লিখলে বেশি ভালো হয়, মানে কোন বিষয়ের উপরে লক্ষ্য রেখে এই বিষয়ে যদি একটু বলতেন। দেখেন এটা অবশ্য ওপেন হতে সময় নেবে। আপনারা যারা বলেন স্লো মোবাইল, স্লো কম্পিউটার কাজ করতে পারেন না, তাদের জন্য দেখাই যে আমি কিভাবে কাজ করি। স্লো মোবাইল দিয়েও কাজ করা যায়, স্লো কম্পিউটার দিয়েও কাজ করা যায়। আমার কোরাই 5 জেনারেশন, তারপর 8 GB র্যাম, তারপর ল্যাপটপ হ্যাং করে। আপনি ওই যে টাস্ক ম্যানেজারে আবিজাবি সফটওয়্যার রান দিয়ে রাখছেন, যেগুলো ইউজ করেন নাই লেখা। স্যার ফাইবারের কয়টা গিগ দেওয়া যায়? প্রথম অবস্থায় 7টা, লেভেল 1-এ গেলে মনে হয় 15টা। স্যার আমি যদি একই লেভেল বিষয়ের উপর 1 তাহলে কি সমস্যা আছে? বুঝিনি। যদি একই বিষয়ের উপরে গিগ দেই তাহলে কি সমস্যা হবে না? ওই যে ওভারল্যাপিং হবে, কোনো সমস্যা নাই। আপনার একই টপিক যে গিগটা র্যাঙ্ক করবে সেটা অর্ডার পাবেন। আর একই টপিক দিয়ে লাভ কি? আপনি তো ডিফারেন্ট বাই রিকোয়েস্ট দিতে পারতেছেন না। একটা টপিকে বারবার বাই রিকোয়েস্টে ক্লায়েন্ট পাবেন। ক্লায়েন্ট পেলে ওই একটা গিগই পাবো, তাই না? ক্লায়েন্ট পেলে একটা পাবেন। একই টপিক দিয়ে দুইটা গিগ বানানোর একটা কি লাভ? স্যার এমনি আমার গিগটা কোন পজিশনে আছে এটা কি দেখার কোন সুযোগ আছে? ওই টাইটেলে সার্চ দেবেন, ওখানে গিয়ে লোড নিচ্ছে না মোবাইল। এই দেখেন আমি অনেক স্যাম্পল কভার লেটার যেগুলো ক্লায়েন্টকে বাই রিকোয়েস্ট দিছি, ওইগুলা এখানে আমি সুন্দর করে লিখে রেখে দিছি। দেখা যায় জি স্যার। প্রত্যেকটা টপিকে যেগুলো লিখছি, লিখে শেষে আমি একটা ওয়ার্ড ফাইলে সুন্দর মতো রেখেছি। আপনারা এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। যে টপিকে কাজ করেন সেই এগুলো টপিকে কি কোথা থেকে আপনি নিজে থেকে লিখছেন, নাকি এগুলা কপি করে বা এগুলো নিচে কার নাম লেখা দেখেন? আপনার নামই তো? কে লিখছে এগুলো? আমি তো লিখছি। না, ভাবলাম যে আমরা তো প্রথম অবস্থা, আমরা তো হয়তো এতটা বুঝবো না লেখার নম্বর মতো, ওয়েট তাই। দিতে পারবো প্রথম অবস্থায় আমিও তো অন্যর হেল্প নিয়ে কাজ করেছি। গুগল থেকে কভার লেটার নামাইছি, ওটা রিরাইট করছি, রিরাইট শিখেছি না। তো দেখেন এখানে ম্যাক্সিমামই কভার লেটার আমার লেখা। পরবর্তীতে যখন আমি প্রথম অবস্থায় যাদের কাছ থেকে কাজ শিখছি, তারা আমাকে একটা স্যাম্পল কভার লেটার দিয়ে দিছে। সেই স্যাম্পল কভার লেটারের উপরে ডিপেন্ড করে আমি 100% কপি মারি নাই। যতটুকু সম্ভব নিজে সার্ভিস দিতে পারবো
সেগুলোর উপরে ডিপেন্ড করে আমি সবগুলো কভার কভার লেটারে লেটার স্যার এক্সাম্পল দেখে তারপর নিজে একটা কনসেপ্ট নিয়ে নিজে আইডিয়া করে লেখা। প্রথম কথা হলো ক্লায়েন্ট যেটা চাইছে সেটার আপনি রিপ্লাই দিবেন, ওটার সাথে আপনি এক্সট্রা কি ফিচার দিতে পারেন সেটা আপনি এখানে অ্যাড করবেন। প্রথমে একটা দুইটা কাজ পাইতে কষ্ট হবে, যখন প্রথমে একটা দুইটা কাজ পাই যাবেন আপনি স্কিল হয়ে গেলে কাজের অভাব হবে না। মানে আমার প্রোফাইল অন্তত একটা করে দুইটা কাজ থাকলে তখন আমাকে কেউ হয়তো দেখবে যে হ্যাঁ সে কাজ করতে পারছে, পরে গিয়ে আরেকজন আসবে যে তাকে কাজ দেওয়ার জন্য। রাইট। আপনার দোকানে প্রথমে অল্প কটা মাল আছে, কাস্টমার বেশি একটা আসে না, একজন দুজন কাস্টমার এসে আপনার নামে প্রশংসা করে গেল, মানুষের বললো, তখন আরো কাস্টমার আসবে না? সেটা তো অবশ্যই। তো এইভাবে কভার লেটার গুলো লিখে আপনারা রেখে দিতে পারেন। যে যে টপিক গুলো যা যা শিখাইছি সেগুলোর উপরে আরো টিউটোরিয়াল দেখবেন, ব্লগ পড়বেন, আর্টিকেল পড়বেন, তাহলে মোটামুটি আপনাদের একটা কনফিডেন্স গ্রো হবে। বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন কোশ্চেন আছে? স্যার এটা এমনি র‍্যাঙ্ক করার জন্য কি কোনো ইসে মানে কোনো টেকনিক করতে হয় যে এই গিগ গুলা? র‍্যাঙ্ক করার জন্য আপনার গুগলে কিভাবে র‍্যাঙ্ক করছি, কিভাবে কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে? গুগলের থেকে বড় সার্চ ইঞ্জিনে তো ফাইবারে নাই, আছে? না। যদি গুগলে আমরা পারি ফাইবারে পারবো না গায়ে। কথা ক্লিয়ার না? জি স্যার। আর কোনো কোশ্চেন? বুঝতে পারছেন? স্ক্রিন স্ক্রিন আর কি অফ করে দেবো না আরো কিছু দেখাবো? স্যার আর এখানে অ্যাকাউন্ট অ্যাড করব কিভাবে? ব্যাংক অ্যাকাউন্ট। জি স্যার। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আপনার প্রথম বলে গিয়ে দুইভাবে করতে হবে, এটা আমি পিসি দিয়ে দেখাই। দেখেন আমি যখন পিসিটা রান দিছি, দেখেন এখানে আমার সিপিইউটা, এই যে এখানে আমার কোনটা বেশি ইউজ হচ্ছে এখানে দেখা যায়, সিপিইউ, মেমোরি, ডিস্ক। একটু সামান্য ডিস্কটার সিপিইউটা ছেড়ে দেয়, কিন্তু মেমোরিটা ধরে রাখে। তো আপনারা যখন কাজ করবেন আপনারা এদিকে একটু খেয়াল রেখে আপনারা কাজ করবেন, তাহলে যেগুলো দরকার নেই সফটওয়্যার সেগুলো কেটে দেবেন, তাহলে পিসি হ্যাং করবে না। স্যার আপনি এখন বেশি কিসে কাজ করেন? এখন আমি তো কোথাও কাজ করার সময় পাই না, আপনার জন্য পড়ে আছি। এর আগে আপওয়ার্কে কাজ করছি, আর হইলে গিয়ে আর এখন সরকারি কাজ করে। সরকারি কাজ করি। মানে আমাদের আগেও কি সরকারি কাজই করতেন? মানে আমাদের ব্যাচ এর আগে আপনাদের মতো জায়গায় ছিলাম, আপনারা যেমন শিখতেছেন না, হ্যাঁ হ্যাঁ। আমি আপনাদের মতো এরকম শিখছি, এখন আপনাদের শিখাই। আপনি প্রথমত যেভাবে শিখছিলেন মানে তার কতদিন মতো লাগছিল বা কত সাল থেকে শুরু করছেন? আমি 2016 সালে যখন এসইও কোর্সটা করি তখন 1 মাসের কোর্স ছিল ওটা। 1 মাসের কোর্স করে 15 দিনের মাথায় মার্কেট প্লেস থেকে কাজ করে কাজ নামাইছি। এই অ্যাকাউন্টটা খোলা তো 17 সালে, 17 সালে না 18 সালে জানি। এটা কি এলইডিবি থেকে শিখছিলেন? না,
ওটা হলো গিয়া বেসিস থেকে বিআইটিএম। তখন প্রথম 15 দিন কাজ করে আমি কাজ করি না, কাজ নামাইছি। আমি পারলে আপনারা পারবেন না কেন? তো এখানে দেখেন দুই ভাবে উইথড্র দিতে পারবেন, একটা হলো ব্যাংক ট্রান্সফার, একটা ফাইবার রেভিনিউ কার্ড। প্রথম কথা হলো কি এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হবে। অ্যাভেলেবেল ব্যালেন্স যখন থাকবে দেন হলো গিয়া আপনি ব্যাংকের মাধ্যমে উইথড্র দিতে পারবেন, অথবা আপনার রেভিনিউ কার্ডের মাধ্যমে। আপনারা যারা এখন পাইনিয়ারে অ্যাকাউন্ট করতে যাচ্ছে তারা অ্যাকাউন্ট করবেন না এখন। এইখানে যখন স্যার এখানে যে এগুলো আমাদের দেশে যে এগুলো মেথড গুলো আছে এগুলো তো অনেক চার্জ বেশি কাটে। বুঝিনি আপনার কথা। মানে আমাদের যেরকম পাইনিয়ার যদি ইউজ করি, পাইনিয়ারে আমাদের চার্জ, বাৎসরিক চার্জ অনেক বেশি কাটে। সেক্ষেত্রে কি আমার ব্যাংক ট্রান্সফার দিলেও এখানেও বেশ চার্জ কাটে একটা। তো এই ক্ষেত্রে কি সহজ আর কোনো আছে যেটাতে মানে আমরা সহজে তুলতে পারবো, মানে চার্জও কম কাটবে? এই কথা আমি বলতেছিলাম, ধরেন আমার এই যে এই ফাইবার রেভিনিউ কার্ডটা না হ্যাঁ, সরাসরি পাইনিয়ার থেকে করা, আমি জাস্ট এখানে অ্যাড করে দিছি। আমার প্রতি বছর $29 কাটায় চার্জ পাবো। 29 লাখ, আর তাও তো আপনারা যদি অনেক বেশি। রেভিনিউ কার্ড থেকে করবেন, আপনাদের যখন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স হবে আপনি উইডিওতে আসবেন, তখন আপনাকে বলবে যে আপনার কি অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থাকলে লগ ইন দেন, অ্যাকাউন্ট না থাকলে আপনি লিখে সাইন ইন দিবেন, এই অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ দিবেন। সাইন আপ দিবেন তখন আপনার ব্যাংক ইনফরমেশন চাবে, আপনার যত নাম, ভোটার আইডি কার্ড সব ইনফরমেশন চাবে, এগুলো দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পরবর্তীতে আপনাকে বলবে যে আপনি 1 মাস কিংবা 26 দিন সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে কার্ড চলে যাবে। ওই 26 দিনের মধ্যে কার্ড চলে যাওয়ার পরে কার্ড অ্যাক্টিভ করবেন পাইনিয়ার, পিন নাম্বার দিয়ে দেবে, পিন নাম্বার দিয়ে কার্ড অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করার পরবর্তীতে এখানে এসে ক্লিক করলে এখানে একটা পপ আপ উইন্ডো আসবে, আর আপনার ফোন নাম্বারে একটা এসএমএস যাবে অথবা ইমেল একটা ভেরিফিকেশন যাবে। ওইটার পিন নাম্বার দেবে, পিন নাম্বার বসালে ক্লিক করলে আপনার পাইনিয়ার টাকা চলে যাবে। বুঝতে পারছেন? স্যার আর এই যে এখানে যেরকম এই টাকা লাগে, যদি মানে টাকা যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে করা যায়। আর পিপল পাওয়ার আওয়ারে স্যার মানে প্রথমেই সরাসরি কার্ডের অর্ডার করা যায়। আর ওই অর্ডার করতে গিয়ে তো ধরাটা খান। জি স্যার, অর্ডার করে তো ধরা খাইছি। অর্ডার করতে যে ধরাটা খান। এখন হলে গিয়ে আপনি এখানে আপনার এখান থেকে পারবেন, আপনারটাও পারবেন অর্ডার করতে গিয়ে, কিন্তু কার্ড তো পাবেন না, কারণ আপনার এখানে আমি টাকা অনেক আগে শখ করে, এক কথায় শখ করে বলতে যে আমার একটা মাস্টার কার্ড আছে, সেটা বলার জন্যই আমি পেওনিয়ার আগে একটা অ্যাকাউন্ট করছিলাম, ভেরিফিকেশন করছিলাম, কিন্তু কার্ডটা অর্ডার করিনি। ওইভাবেই আমার পড়ে কাছে কিন্তু পাইনিয়ার কার্ড আছে। মার্কেটপ্লেস থেকে নিছেন না মার্কেটপ্লেস ছাড়া? মার্কেটপ্লেস ছাড়াই নিয়েছি। মার্কেটপ্লেস ছাড়া থাকলে তো ওইটা আপনার $32 কাটবে। আর আপনি যদি এখান থেকে অর্ডার করতেন আপনার $4.5 না $5 কাটতো বছরে। বুঝছেন? তার মানে এখান থেকে করলে হলো বছরে কাটে হলো $4-5 মতো, আর এমনি বাইরে থেকে করলে হলো $29। $32 না $32 জানি, বেশি খরচ। আর ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে? ব্যাংক ট্রান্সফার ক্ষেত্রে কি আপনার কোনো খরচ নাই। এখানে দেখেন আপনি যখন এখান থেকে উইথড্র দিতে যাবেন, আপনার উইথড্র দিতে গেলে ইমিডিয়েট দিলে $3 কাটবে, আর যদি নরমাল দেন তাহলে $1। ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে নরমাল উইথড্র কোনো সিস্টেম নাই। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংকে চলে যাবে 3 দিন না 1 দিনের ভিতরে। সেই ক্ষেত্রে আপনার $3 কাটবে। সেক্ষেত্রে এটা ভালো না আপনার? সেটা অবশ্যই। আর এই পাইনিয়ার কার্ড থাকলে অনেক টুলস সফটওয়্যার কিনা যায়। আমি এখনই ইউজ করি, আমার ডুয়াল কারেন্সি কার্ড আছে, ওটাতে ইউজ করি কেনাকাটার জন্য। কেনাকাটার জন্য কি পাইনিয়ার কার্ড ইউজ করে? ওই তো জাস্ট টাকা আনার জন্য। স্যার
হ্যাঁ বলেন। স্যার আমাদের কি ফাইবারে অ্যাকাউন্টে সাইন আপ করা বা কিভাবে গিগ তৈরি করে এগুলো তো শিখাবেন। আপনার চাইলে শিখে দিব। স্যার আমরা তো এটা সম্পর্কে তেমন ধারণা না, শিখাই দিলে ভালো হয় স্যার প্রথম থেকে। আচ্ছা স্যার, আমরা যদি মানে কোন একটা টপিকস এর উপর মোটামুটি আগে একটা কাজ সম্পূর্ণ করে পেরে তারপর যদি বিষয়টা শিখতাম তাহলে মানে প্রোফাইল সেটআপ দিতে মানে বেটার। এই জন্য আমি প্রথমে আগে অ্যাকাউন্ট করি না। আচ্ছা স্যার, মানে আমি এই জন্যই স্যার জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ বলেন। স্যার এই জন্যই স্যার জিজ্ঞেস করছিলাম যে আমাদের কি অ্যাকাউন্ট করা শিখাবেন ইন ফিউচার, যেটাই মানে গিগ তৈরি করা বা এটা সেটা স্যার। এত কষ্ট করে কাজ শিখাচ্ছি, অ্যাকাউন্ট করে শিখাবো না কেন? অবশ্যই স্যার। ঠিক আছে, আপনারা, আমি চাই যে আপনাদের একটা বেসিক নলেজ আপনাদের মাথায় ঢুকুক। একটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করলেন, ক্লায়েন্টের সাথে আপনার ভালো রিলেশন হলো না, ঝগড়া হয়ে গেল, তখন কি আমার শুনতে ভালো লাগবে না আপনার কাজ করতে ভালো লাগবে? কারোরই ভালো লাগবে না। এই জন্য আগে স্কিল গেদার করেন, ক্লাসের কাজ ক্লাসে শেষ করেন, দেন দেখেন আমি আমার এখানে কিন্তু ইচ্ছা করলে দেখেন আমি আমার স্ক্রিনে শেয়ার আছে না, জি জি মেসেজ যাই, মেসেজে ক্লিক করি, ইনবক্সে যাই, শো অল ইনবক্স। এত এত ক্লায়েন্টের সাথে আমি কথা বলছি, আমি সবার অর্ডার আমি নিয়ে নিই। দেখেন কত ক্লায়েন্টের সাথে আমার যোগাযোগ, এগুলোর সাথে ইচ্ছা করলে আমি কম হইলে গিয়ে 200-300 অর্ডার আমি নিতে পারি, চোখ বুঝে আরো বেশি এক্সট্রা। আচ্ছা স্যার, ওই যে বাই রিকোয়েস্টের কথা যেটা বললেন ওখান থেকে কি আমি বাইরের সাথে এভাবে ইনবক্সে কথা বলতে পারবো? বাইরে গিয়ে বাইরে আপনার সাথে যোগাযোগ করবে, এটা সবাই আমার সাথে যোগাযোগ করছে বাইরে রিকোয়েস্টের মাধ্যমে, অথবা আমার গিগ র্যাঙ্ক করছে সেক্ষেত্রে মানে। এই যে দেখেন এতগুলো ক্লায়েন্টের সাথে আমি ইচ্ছা করলে আরো কাজ করতে পারতাম, আমি ইচ্ছা করে করি নাই, কিছু অর্ডার নিজে ক্যান্সেল করেছি। এবং আমার সব প্রোফাইলে দেখবেন 5 স্টার। আমি যেখানে দেখতেছি আমার স্কিলের ঘাটতি আছে এবং ক্লায়েন্ট ভালো না, কিংবা আমার ওর সার্ভিসটা আমি ঠিকভাবে দিতে পারবো না, ভবিষ্যতে প্রবলেম হবে, সেক্ষেত্রে আমি কাজ করিনি। এবং আমার আইডি অ্যাপ্লাই করে অনেকেই অনেক মার্কেটে ভালো কাজ করে। ঠিক আছে, যে শিখায় যে সবসময় ভালো পারে সেটা ওটা না। আর কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। স্যার ওই যে আমি প্রথমে একটা কোশ্চেন করে রাখছিলাম, বলেন। ওই যে কিওয়ার্ডটা দেওয়ার ব্যাপারে। বুঝিনি এখন। কিওয়ার্ড আচ্ছা দেওয়ার শোনো, ব্যাপারে যে আমার কিওয়ার্ডটা কোথায় কিওয়ার্ড দিবেন? আমার ওয়েবসাইটে একটা কিওয়ার্ড রিসার্চ করে সেটা আমি গুগল আমাকে চিনবে সেটা। বুঝি না, আস্তে শোনা যায় আপনার কথায়। স্যার বলতেছি যে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করে সেটা আমি গুগলের কোন জায়গায় দিব, কিভাবে দিব সেটা। ও স্যার আমি একটু করে দেখাবো, আপনি দেখবেন, স্ক্রিনশট দেবো। হ্যাঁ দেন। আচ্ছা স্যার, প্রথম অবস্থায় ফাইবার বেটার না আপওয়ার্ক বেটার? বিগিনারদের জন্য ফাইবার বেটার। আপনাদের এই কোর্স থেকে মুক্তি পাইলে আমি আবার শুরু করব, কিন্তু আমি এর লাগে রিসেন্টলি কোর্স কমপ্লিট করছি অ্যাপস ডেভেলপমেন্টটা। এই জন্য ওইটা পিছিয়ে সময় দিতে গিয়ে একটা অ্যাপস ডেভেলপ করতে গেলে মানে কয়েক হাজার ডলারের কাজ। অ্যাপ ডেভেলপিং এ কি বেশি মানে একটা কি ডিমান্ড বেশি? আমার থেকে দেখতে পাচ্ছেন? টাকা বেশি, ডিমান্ড কম। স্যার আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওটা একটু অনেক কঠিন। ওটা একটু কঠিন বেশি। এখানে যেমন সুন্দর মুখে কথা বলতেছে আর শিখতেছেন, জি স্যার। ওখানে ব্রেন খাটা তারও বুঝতে হবে। তার মানে দেখা যাবে যে ওখানে একটা অ্যাপ তৈরি করে দিতে পারলে অন্তত $3000-4000 বা $5000 এরকম পাওয়া যাবে। স্যার ওই অ্যাপস গুলো কি সবই ফোন রিলেটেড না কম্পিউটার? বুঝি না। অ্যাপস গুলো কি ফোনের না কম্পিউটারের? অ্যাপস তো আইফোনের জন্য শিখছি আমি। আপনি যদি অ্যান্ড্রয়েডের জন্য শিখেন, অ্যান্ড্রয়েড, পিসির জন্য শিখলে পিসি।
যেটা মার্কেটে ডিমান্ড বেশি সেটা শিখবেন। স্যার আগে এটাকে ভালো করে শিখি। হুম। তারপরে বাকিটা। আমি বলতেছি ভাই, আমি তো ভাই সব জায়গায় ঘুরে আইছি, সব জায়গায় সব ঘাটের পানি খেয়ে আইছি। এখন আমার মতো যদি সবকিছু শিখতে যান, এই প্রোফাইল ডাউন খাবেন। না স্যার আগে বেসিকটা শিখতে হবে স্যার। সব শিখতে গেলে পরে দেখা যায় যে কিছু হয় না। হুম। আমি লোড নিতে পারছি দেখে আমি ঠিক আছি। আপনি দেখবেন 1 মাস করার পরে এই কাম ভালো লাগে না, হুম। চাইবেন একটা সরকারি চাকরি হোক, আমি শান্তি। জি স্যার। আর এই সকল কাজ আপনি অন্য জব করেও ফ্রি টাইমে করতে পারবেন। শেখা থাকলে অনেক ভালো হয়। তো হ্যালো এগুলাই বেটার আমার কাছে মনে হয়, কারণ হ্যালো আমাদের তো যেহেতু পড়ালেখা আছে এবং অন্যান্য কাজ আছে, ওগুলো হয়তো পারবো না। হ্যালো স্যার, হ্যাঁ, বলেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এই যে এখন দেখেন, এই যে এখানে যে লেখা আছে যে কিওয়ার্ড জেনারেট করার পর কিওয়ার্ড জেনারেট মাল্টি সার্চ বলে বের করতে এইসব আপনার যে ঠিকানা যেগুলো দিয়েছেন, হ্যাঁ, ধরেন আমি যে এখান থেকে একটা কিওয়ার্ড রিসার্চ করছি, আমার এখানে যে এতগুলো কিওয়ার্ড ধরেন আমি বসাবো আমার ওয়েবসাইটের জন্য, সেটা এখন কোন জায়গায় বসাবো? কিওয়ার্ডের এগুলো আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে বসাবেন। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো আমি আমার ওয়েবসাইটে বসাবো, যাতে আমার এই অনলাইন জব লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইট থেকে তারা দেখতে পায়, আমার আচ্ছা। ওয়েবসাইটে গুগল সামনে নিয়ে আসে। আমরা এর আগে কি শিখছিলাম? আমরা এই জন্য তো আপনাদের প্রথমে আর্টিকেল লেখা শেষে এগুলো একটা আর্টিকেল লিখতে বলছিলাম। গুগল যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইটে পোস্ট করে দিবেন, যাদের ওয়েবসাইট নাই মাইক্রোসফট ওয়ার্ডে পোস্ট করে আমাকে দেখাবেন। কিন্তু কয়েকজনে খালি মাইক্রোসফট ওয়ার্ডে লেখাইছে, আপনার নিজের তো ওয়েবসাইট আছে বললেন, তা এখন তখন দেখালে তো আর এখন আর জিজ্ঞেস করা লাগতো না। তো তখন দেখাইলে তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। এখন আর এক্সট্রা করে টাইম দেওয়া লাগতো না এর জন্য। যাই হোক, এখন হলে কি আপনি এখান থেকে যে কোনো টাইটেল নেবেন, কম্পিটিশন অ্যানালাইসিস করবেন, দেন ওই কম্পিটিশন অ্যানালাইসিস করার পরে দেখবেন ওই কিওয়ার্ডটা সার্চ ভ্যালু আছে কিনা ভালো মানের। অবশ্যই সার্চ ভ্যালু অ্যানালাইসিস করে কম্পিটিশন অ্যানালাইসিস করে ওইটা টাইটেল ইউজ করবেন, ইউআরএল ইউজ করবেন, তারপর কিওয়ার্ড কন্টেন্ট ইউজ করবেন সর্বোচ্চ 2 বার 100 ওয়ার্ডের মধ্যে। বুঝতে পারছেন? এগুলা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি করব। কিন্তু এখন আমরা থিওরিটিক্যালি আগাচ্ছি। স্যার আমরা এখন আমার শুধু মনে হয় বেসিকটা জানতেছি। স্যার আমার মনে হয় গোলাম মাওলা ভাইয়ের প্রশ্ন মনে হয় যে আমি যে প্রশ্নটা করছিলাম ওইটা সম্ভবত ওই যে কোনটা? টাইটেলের ওইখানে যে কিওয়ার্ডের যে গুগল তো ওইখান থেকেই ইচ্ছা মতো কিওয়ার্ড নিয়ে নিবে। হ্যাঁ, গোলাম মাল আপনার ওয়েবসাইট আছে না বললেন? ড্যাশবোর্ডে দেন। কত বছর ধরে চালান এই ওয়েবসাইটটা? এটা তো ডোমেইন অথরিটি পেজ অথরিটি কিছু হলে বাড়ছে। মাউস দিয়ে চেক করে দেখেন। হ্যালো হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যাঁ, শুনতেছি, বলেন। এখন কি করব? তো একটা পোস্ট লেখেন। হ্যাঁ, পোস্টে যান। এর আগের পোস্ট করা থাকলে হবে ওগুলা? আগের পোস্টে কাজ করতেছিলে, যান আগের পোস্টে যান। স্যার আমি যদি ফেসবুক থেকে অনেক পোস্টে আছে বা অনেকে গল্প লেখে, এই ধরনের কোনো কিছু যদি কপি করে আমার সাইটে দিই, সেটাও কি গুগল কপিরাইটে ধরবে? গুগল ফেসবুক ইন্ডেক্স করে না, ফেসবুকে নিজেরই তো একটা অ্যালগরিদম আছে। তো এখন আপনি যদি অন্য কোনো কন্টেন্ট পোস্ট এডিট করে ফেসবুকেই দেন, ফেসবুকে ধরে ফেলবে।
ফেসবুক তো ধরবে, কিন্তু ফেসবুক থেকে যদি আমি কোনো, অনেকে আছে গল্প লিখে না, নিজেদের ইচ্ছা মতো গল্প লিখে, সেই গল্পগুলো পেজে বাংলা তো কন্টেন্ট আর কি। তাই না, ফেসবুকের পেজে তো গুগল ইন্ডেক্স হয়। এই যে স্যার। ওকে, তো এটা নিয়ে কিও রিসার্চ করছেন আপনি না না, কম্পিটিশন? তাহলে এটা তো পুরান পোস্ট হলো না, এতে তো কোনো কোয়ান্টিটি দেয় নাই। কন্টেন্ট ওয়ালা পোস্টে দেবো। কন্টেন্ট ওয়ালা পোস্ট না গেলে কিভাবে বুঝবো? তাহলে স্যার আমরা ফেসবুক থেকে কপি করে দিতে পারবো না, এই তো? না, আপনাকে প্ল্যাগরিজম এড়াই চলতে হবে। এটা এই যে দেখেন, এটা হবে। দেখেন, এখন আপনি চাচ্ছেন কি আপনার কিওয়ার্ডটা কোথায় দিবেন? হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ডটা প্রথমত H1 এ বসবে। H1 বুঝি? এখন বলতে স্যার ওই যে আপনার হেডিং 1, হ্যাঁ, হেডিং 1। এই যে হেডিং এটা ফার্স্ট হেডিং। HTML এ কয়টা আছে হেডিং আছে? স্যার H1 H2 H3 এই তিনটা জানি। H6 পর্যন্ত আছে। 4টা আছে স্যার, 4টা। H6 পর্যন্ত আছে। দেখেন ওই যে H এর উপর ক্লিক করুন, ওই হেডিং ট্যাগ, ও হ্যাঁ হেডিং ট্যাগ আছে। ট্যাগ আসছিল, ওইখানে যান। হ্যাঁ, হেডিং এ দেন, হেডিং এ যান। দেখেন ওই যে H2 আসছে ওইখানে, ওইখানে ড্রপ ডাউন উপর ক্লিক করুন, ড্রপ ডাউন কোথায় কোথায়? H2 দেখেন, H2, হ্যাঁ ড্রপ ডাউন দেখেন এখানে নিচে আসেন, আর একটু স্ক্রল করেন। এটাই আছে। চারটা না, হ্যাঁ, H6 পর্যন্ত দেওয়া যায় নরমালি। আচ্ছা ঠিক আছে, এটা এখন করা যাবে। কন্ট্রোল জেড দেন ইচ্ছা। আচ্ছা, দেন আপনি চাচ্ছেন হলে কি আপনার টাইটেলটা দিবেন। টাইটেল দিতে হলে কি গুগল এসে সবসময় কি H1 এ স্ক্রল কি বলে ক্রলিং করবে, ওটা ইন্ডেক্স দিবে। H1 করার পরে আপনার কন্টেন্টে চলে যাবে। এই যে স্যার পাইছে, হুম এই যে পাইছে H6 পর্যন্তই আছে। H6 পর্যন্ত। স্যার এখন কোনটা দেবো আমি? H1? আপনি যেটা গুগলের ইন্ডেক্স করে দিতে চাইতেছেন হ্যাঁ, কোনটা হবে, যেটা টাইটেল হিসেবে স্যার টাইটেল তো আমার এইটা। এটা না, তাহলে ওটা H1 হবে। স্যার এখানে তো কোনো মানে আমি H1 দিতে পারতেছি না। ডিটেইলস দেন দেখেন। না স্যার এটা নাই। তো মনে হয় স্যার এটা দিয়েই বুঝি আমি, এটা দিয়েই বুঝি। ধরেন এখানে আমি টাইটেল দিলাম। হ্যাঁ, এখন আমি স্যার আমার ট্যাগ গুলো কোথায় দেবো? ধরেন এই যে এই রিসার্চ যে আমি করে বের করছি, এই সবগুলো আমি এখন আমার এইখানে কোথায় দেবো? মানে এটা ওই অ্যাডভান্সে যান, দেখেন তো এখানে ওই যে দেখেন ট্যাগস। এই যে ট্যাগ, এই ট্যাগের কথা বলতেছেন? হ্যাঁ, আসলে এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর এসইও এর ক্ষেত্রে অনেক প্লাগইন ইউজ করা যায়, কিন্তু এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি কোনো প্লাগইন ইউজ করতে পারবেন। তার মানে এইখানে আমি এগুলো পেস্ট করলেই তো আমার হচ্ছে এগুলো আপনার গুগল এগুলো হচ্ছে আপনার ধরবে, তাই না? ট্যাগ আপনাকে খুব বেশি গুগল প্রায়োরিটি দেয় না। তাহলে স্যার আমার প্রায়োরিটি কিভাবে পাবো? মানে আবার এইসব কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমাকে পাবে কিভাবে? প্রথমত কিওয়ার্ড, তারপর কন্টেন্ট, তারপর মেটা ডেসক্রিপশন, টাইটেলের পিক্সেল, যে টাইটেলে দিবেন H1 এ যেটা দিবেন সেটা পিক্সেল বাইপে দিবেন, যেটা মেটা ডেসক্রিপশন দিবেন সেটা পিক্সেল বাইপে দিবেন। আর এগুলো ওয়ার্ডপ্রেসে প্লাগইন দিয়ে করা যায়। এই রিকোয়ারমেন্ট গুলো ঠিক থাকলেই তারপরে গুগল আমাকে প্রায়োরিটি দিবে, অটোমেটিক দিবে। এগুলো আরো অ্যাডভান্স লেভেলের কাজ। আমাদের টপিক আজকে ছিল ভিডিও এডিটিং, কিন্তু ওইগুলো তো আমরা এখন আর ধরতেই পারলাম না। এখন এইগুলো যদি স্যার হচ্ছে না, মানে সফটওয়্যার ছাড়া কিভাবে কাজ করবো? সফটওয়্যার তো দিতে পারলাম না। তাহলে দেখেন এলিমেন্টরে কাজ করতে গেলে এই যে সমস্যাটা হচ্ছে, এই কিছুদিন ধরে আমি একটা ওয়েবসাইট আপনার দিছি, মানে রিসেট দিছি, তারপরও ধরেন এই একই সমস্যা। কি সমস্যা? এই যে আমি আপডেট করতে পারতেছি না, আমি মানে এলিমেন্টরে কোনো কিছু এডিট করে যে সেটা আপডেট করবো সেটা করতে পারতেছি না। আপনি মানে কি পোস্ট দেখাচ্ছে না? দাঁড়ান স্যার দেখাচ্ছি না। একটু
আমি পেজ বিল্ডার ইউজ করি না, বিরক্তিকর লাগে। যারা কোডিং স্যার করতে পারি না, এই পেজ বিল্ডার ছাড়া আমার কোনো উপায় নেই। অনেক গরম পড়ছে না? প্রচুর গরম আছে। যে এখন তো দেখি অটোমেটিক ঠিক হয়ে গেছে। এই যে স্যার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপডেট লেখা, ধরেন আমি একটা কোনো একটা কোনো ইন্টারনাল প্রবলেম ছিল বুঝছেন, ওরা এপিআই পাস করতে পারে, এই জন্য ওরা এরকম সফটওয়্যার আপডেট হলে এরকম হয় মাঝে মাঝে, ওদের টেকনিক্যাল ইস্যু ছিল। তাছাড়া তো কোনো সমস্যা না। হুম, তাছাড়া এমনিতে কোনো সমস্যা নেই, যে অপশনটা ছিল না, এই আপডেট অপশনটা ছিল না। ওরা হয়তো কোনো টেকনিক্যালি কাজ করতেছিল, আপগ্রেড করতেছিল সফটওয়্যারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন, কারোর কনফিউশন? তাহলে কি বিরতি দিব? আর স্যার ওই যে মানে কিওয়ার্ড গুলো, ওই যে গুগল আপনার বললেন না, ওয়েবমাস্টার টুলের কাজটা একটু করবেন। আচ্ছা, তাহলে বিরতির পরে এটা নিয়ে আমরা কথা বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত মিনিট দিব? দেন 45 বাজে। আধা ঘন্টা দেন। আধা ঘন্টা? তাহলে কততে আসবেন? 45 এদিক 15 5:15 আচ্ছা ঠিক আছে, 5:15 চলে আসেন। মিট করে